This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. বাংলায় একটা কথা আছে জানেন তো, দান ধ্যান। আজকে এই 3 মাসের লড়াই পড়াই শেষ করে লোকসভা ভোট শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে, মানে বেরোচ্ছে আর কি, এখনও খানিকটা হয়তো বাকি আছে চূড়ান্ত হতে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানেন, এবারের এই লোকসভা ভোটটার শুরু আর শেষ পুরোটা জাস্ট এই একটা শব্দের মধ্যে রয়েছে, দান ধ্যান, বা এটার মধ্যে ওই দুটো শব্দ যেটা রয়েছে, দান আর ধ্যান। এইটাই হচ্ছে এই লোকসভা ভোটের আসল ইস্যু বা ইস্যু না। কারণ দেখুন এ রাজ্যে ধ্যানে কোনো কাজ হলো না, কোনো এফেক্ট পড়লো না, আর প্রমাণ হয়ে গেল হাতে হাতে নগদের কোনো বিকল্প এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ওই দানটাই এক্ষেত্রে শেষ কথা, বা ভোটের ক্ষেত্রে অমোঘ অস্ত্র। অত ইস্যু টিস্যু খুঁজে লাভ নেই। এই যে পশ্চিমবঙ্গের দিকে তাকালে অন্তত এটাই তো মনে হবে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলোর কোনো জবাব বিরোধীদের হাতে আছে? কিচ্ছু নেই। 2021-এর ওই বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েই বাজিমাত করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তো চালু হয়ে গেছে, শুধু চালু না, মানে রাজ্যের ওই ঘোষণাটা করে রাজ্যের মহিলাদের একটা বড় অংশের আশীর্বাদটা নিশ্চিত করে ফেলেছিলেন। এবার বলা যায় যে প্রায় 50% একটা নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়ে গেছিলো যখন মমতা বন্দ্যোপাধ্যায়টা দেওয়া শুরু করেছিলেন। আর এবার লোকসভা ভোটের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ হয়েছে। খেয়াল করে দেখুন, তৃণমূলও প্রায় দ্বিগুণ বেগে রাজ্য থেকে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। দেখতে দেখতে মনে হচ্ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের কথাটা, জানেন তো? বারমুডা ট্রায়াঙ্গেল আপনারা জানেন, ওই উত্তর আটলান্টিক মহাসাগরে একদিকে আমেরিকার দক্ষিণ অংশের মিয়ামি, আর একদিকে পুয়ের্তো রিকো, আর আরেকদিকে বারমুডা আইল্যান্ড। এরকম একটা চারপাশ থেকে ঘেরা, মাঝখানে একটা ত্রিভুজাকৃতি অঞ্চল। এই জায়গাটা নাকি ভয়ঙ্কর, এখানে গেলেই নাকি জাহাজ, প্লেন সব ভ্যানিশ হয়ে যায়। ইদানিংকালে এই ভোট গণনার দিন এলেই আমার কিন্তু পশ্চিমবঙ্গকে ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো মনে হয়, বিশ্বাস করুন। ওই এমনি বলছি না, এটা রাজনৈতিক বারমুডা ট্রায়াঙ্গেলই বটে, আপনারাও বুঝতে পারবেন। এখানে দেখুন তাকিয়ে, এখানে পৌঁছলেই বিরোধীদের যাবতীয় ইস্যু, যাবতীয় কিছু যা সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আছে আর কি, সব জাস্ট ভ্যানিশ হয়ে যায়। বারবার তো তাই দেখছি, সেই বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, সব ক্ষেত্রে গত 3 বছরে তৃণমূল বিরোধী ইস্যুগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, কিছু কম ছিল কি, মানে আর বাকি কি ছিল বলুন না। এক্ষুনি যদি বলেন আমি নিজে 7-8টা দুর্নীতির কথা বলতে পারি, আপনাদের সামনে তো বারবার বলেছি, এই দুর্নীতির ট্রাপিজ চলছে বাংলায়, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, থামতে দিচ্ছিল না মশাই। এই বাংলার রাজনীতিকে মানে পুরো নাড়িয়ে দিয়ে গেছে একটার পর একটা অশান্তি, এবং তৃণমূলকে পর অস্বস্তিতে ফেলেছে। এটা এই অভিযোগগুলো নিয়ে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কে না সরব হয়েছে ভাবুন তো। ওই নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল, 100 দিনের কাজ, আবাস, কয়লা, গরু, সমবায়, রেশন, পুরনিয়োগ, কি নেই বলুন তো। এতগুলো দুর্নীতির অভিযোগের অস্ত্র, তাদের কাছে তো অস্ত্র, এটা নিয়েই ভোটে লড়তে নেমেছিলেন বিরোধীরা। আর এতগুলো দুর্নীতির চাপ মাথায় নিয়ে লড়তে নেমেছিল তৃণমূল। যদি কাজ হতো এই সমস্ত অস্ত্রে, তাহলে 42টা আসনের মধ্যে 29টা আসন তৃণমূল কি পেত? এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। 4 তারিখের পর রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ব্যাখ্যাটা বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন
সরকারে এলে কিছু চোর জেলে গেছে, আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। একের পর এক দুর্নীতি, তদন্ত একের পর এক এজেন্সি, কয়লা থেকে গরু পাচার, রেশন থেকে বালি অথবা শিক্ষায় নিয়োগ। তদন্ত এগিয়েছে, ধরা পড়েছেন শাসক দলের বাঘা বাঘা নেতা মন্ত্রীরা। চুরি এবং চোর, সুর যত চড়েছে ততই পাল্টা আক্রমণও এসেছে। কয়লা কাদের হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? গরু কার হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। 21 বিধানসভার পর গত 2-3 বছর ধরে দুর্নীতি ইস্যুতেই সবচেয়ে বেশি শান দিয়েছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোট বাদ দিলে দুর্নীতির ইস্যুতে এবারই ছিল প্রথম পরীক্ষা, যে পরীক্ষার রেজাল্ট বের হলো এদিন। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে, প্রভাব পড়েনি দক্ষিণ কলকাতা কেন্দ্রে। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এলাকা ছিল বলাগড়, চুচুড়া, হুগলি, চন্দননগর। রেজাল্টে দেখা গেল হুগলি আর আরামবাগে হাসতে হাসতে উতরে গেল তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে নাম চড়ায় মানিক ভট্টাচার্যের। নদিয়ার পলাশীপাড়ার বিধায়কও হেফাজতে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র জয়ে দুর্নীতি কোনো বাধা হলো না। পাচার ও নিয়োগ দুর্নীতির আঁচ পড়েনি বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুরেও। শর্মিলা সরকার এবং কীর্তি আজাদ জিতেছেন তৃণমূলের টিকিটে। গরু পাচারের অভিযোগে তিহারে বন্দী অনুব্রত মণ্ডল বীরভূম আর বোলপুরেও শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ আর বহরমপুরেও আবু তাহের আর ইউসুফ পাঠান জয়ের হাসি হেসেছেন। চুনোপুটি থেকে রাঘব বোয়াল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষ। সুখরামের বাড়ির সিলিং থেকে প্রচুর টাকা ঝরঝর করে ঝরে পড়েছিল, তারপরেও তো সুখরাম জিতেছিলেন, कांग्रेस जितेंगे। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। সুতরাং বুঝতে পারছেন যে এমনি এমনি বারমুডা ট্রায়াঙ্গেলের কথাটা মনে হচ্ছে না। কবির সুমনের একটা গানের কথাও খুব মনে পড়ছে, আশা নিয়ে ঘর করি আশায় পকেট ভরি, পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি। দেখুন, বামেরা না হয় শূন্য, কংগ্রেস না হয় দুটো আসনে টিম টিম করে জ্বলছিল, এবার তো একটা এগিয়ে দাঁড়িয়েছে। কিন্তু 2019-এর লোকসভা ভোটে বাংলায় তো 18টা আসন জিতেছিল বিজেপি। ফারাক্কার ওপারে তৃণমূলকে তারা মাথা তুলতে দেয়নি, খুঁজে পাওয়া যাচ্ছিল না তৃণমূলকে, সব ওখানে গেরুয়া। সেখানে 2024-এ গিয়ে মাত্র 12টা আসনে তাদের আটকে যেতে হলো। বাঁকুড়ার কোচবিহারের মতো আসন হারাতে হলো। এবং খেয়াল করে দেখুন, কোচবিহারে নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এত বড় একটা পোর্টফোলিও, এত বড় একটা নাম, ওখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে যা যা তার পক্ষে যাওয়ার সব ছিল নিশীথের পক্ষে যাওয়ার মতো, তারপরেও তিনি হেরে গেলেন। এছাড়াও ওই আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, তিনিও তো হেরে গেলেন। এগুলো দেখে মনে হচ্ছে না বিজেপির চেনা আধুলিটা হারিয়ে গেল কি করে? দেখুন, দুর্নীতির অভিযোগে একের পর এক তদন্ত, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটদের জেল যাত্রা, অনুব্রত জেলে, এই পাশে শেখ শাহজাহান, সন্দেশখালি শেষ বেলায়, সিএর লাস্ট মোমেন্ট একদম টেক্কা, কোনোটাই তো বাকি ছিল না। দেখুন, আগামী দিনে দুর্নীতির অভিযোগে তৃণমূলের আরও কয়েকজন নেতাকে জেলে পাঠানোর হুঁশিয়ারিটা এর সঙ্গে যোগ করুন, অথবা ওই 7ম দফার ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রীর ওই ভূমিকম্পের পূর্বাভাস, যেটা নিশ্চিতভাবেই যে কোনো দলের আগের কথাগুলো মাথায় রাখলে, আগের নেতামন্ত্রী যারা জেলে আছেন তাদের কথা মাথায় রাখলে যে কোনো দলের নেতাদের বুক কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তারপরেও কোনো কিচ্ছু কাজে এলো না কেন? কয়েকটা কারণ আছে। একটা তো বললাম, লক্ষ্মীর ভাণ্ডার, নিশ্চিতভাবেই এইটা যা কাজ করে দেওয়ার কাজ করে গেছে। দ্বিতীয়ত, সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটের যে একটা অদ্ভুত সাইকোলজি আছে, এটা গোটা বিশ্বের ক্ষেত্রে সত্যি, বারবার বলি আমি সেটা, যে সংখ্যালঘুরা তারা যখন চাপে পড়েন
তখন কিন্তু তারা কোথাও গিয়ে পরিত্রাতা খোঁজেন। আর সেই পরিত্রাতা কে, তার কি চরিত্র, সে রেপিস্ট না খুনি না ডাকাত না চোর, কিচ্ছু তারা মাথায় দেখেন না। তার কোনো দোষ আছে কিনা, তার গুণ আছে কিনা, কিচ্ছু বিচার করতে যান না। তাদের কাছে তার একমাত্র পরিচয় কি? পরিত্রাতা। একদম সবাই একজোট হয়ে তার শরণ নেন। ভোট বাক্সে ভোট কনসলিডেশন একেই বলে। এই সংখ্যালঘু ভোটটাও ওই ঠিক যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এগুলো মিলেমিশে একটা বড় অংশ, বিশেষ করে মহিলাদের, তারা একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে তৃণমূলের জন্য, ঠিক একইভাবে এই সংখ্যালঘু মানসিকতার যে নিয়ম সেইটা মেনে সংখ্যালঘুরা এখানে ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে তৃণমূলে। এই দুটো 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, দুর্নীতি বিরোধী লড়াইয়ে কোনো মুখ না থাকা বিরোধীদের মধ্যে। এই নিয়োগ দুর্নীতির কথাই ধরুন, দুর্নীতির কথা জানতে পারে মানুষ কখন, কাদের জন্য? ওই চাকরি প্রার্থীদের জন্য, যোগ্য চাকরি প্রার্থী যারা দিনের পর দিন ওই রাস্তার ধারে পড়ে থেকে আন্দোলন করেছেন। বিরোধীরা কি করেছেন? তাদের সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন, করে তাদের আন্দোলনের ভাগিদার হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আন্দোলনের হাওয়া নিজেদের পালে টানতে চেষ্টার কোনো কসুর না করলেও আন্দোলনের মুখ হয়ে উঠতে পেরেছেন কি তারা? চাকরি প্রার্থীরা ছাড়া এই দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ যদি কেউ হয়, মানে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, তাহলে সেটা আদালত, কলকাতা হাইকোর্ট। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ দিয়ে গেছেন, আর তাকে চাকরি প্রার্থীরা প্রায় ঈশ্বরের আসরে বসিয়ে দিয়েছিলেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে অবসর নিয়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জিতেওছেন। কিন্তু বিজেপি দুর্নীতি বিরুদ্ধে যে আন্দোলন, সেটাকে সারা রাজ্যে তারা পুঁজি কই করতে পারলো না তো। এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন, কোথাও গিয়ে বরঞ্চ তাদের একটা অদ্ভুত নির্ভরশীলতা তৈরি হয়ে গেছিল ওই আদালতের ওপর। যা করার আদালত করে দেবে, লড়াই যা করার, কড়া সিদ্ধান্ত যা নেওয়ার, পদক্ষেপ যা নেওয়ার, সব বিচারপতিরা তাই করবে। বিচারপতিরা আছেন, তারাই যথেষ্ট। তাহলে নেতাদের ওপর মানুষ ভরসা করবে কেন? বাংলায় বিজেপির জমি হারানোর একটা বড় কারণ কিন্তু এটা, নিজেদের আন্দোলনের মুখ তারা তৈরি করতে পারেননি। আর কি কারণ হতে পারে? সন্দেশখালিতে নারী নির্যাতনের মতো ইস্যু তো বিজেপির ঝুলিতে ছিল। বিজেপি নেতারা হয়তো ভেবেছিলেন যে সন্দেশখালির মহিলাদের চোখের জলে ওই লক্ষ্মীর ভাণ্ডার, তার ভরসা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তৃণমূলেরও হয়তো আশঙ্কা ছিল, যেভাবে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা নিরাপদে নেই বলে প্রচার হচ্ছে, তাতে ওই মাসে মাসে 1000 টাকা ভাতার এফেক্টটাও কোথাও গিয়ে ধুয়ে মুছে সাফ হবে। সেজন্য কিন্তু তারা ওই সন্দেশখালির অভিযোগ মিথ্যে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল, বরঞ্চ একটা পাল্টা থিওরি চালু করতে গেছিল তারা। একের পর এক ভাইরাল ভিডিও আর ভাইরাল অডিও দিয়ে তারা ওই বিজেপির অভিযোগগুলোর পাশেই একদম গোড়াতে গিয়ে প্রশ্নচিহ্ন এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ওই ওই অভিযোগগুলোর সারবত্তা নিয়েই একটা পাল্টা প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক যেরকম যে জায়গাটায় বড় একটা ইস্যু ছিল বিজেপির হাতে, ওই আবাস বা 100 দিনের কাজের টাকা, এইগুলো ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি, তার ফলে কেন্দ্র টাকা দিচ্ছে না, মানুষ বঞ্চিত হচ্ছে, এটা বিজেপি প্রচার করার চেষ্টা করেছিল। ঠিক সেখানেও কিন্তু একদম গোড়ায় গিয়ে উল্টো একটা প্রশ্নচিহ্ন সাজিয়ে দিয়েছিল তৃণমূল। তারা বলেছিল ওখান থেকে বঞ্চনা হচ্ছে, কেন্দ্রীয় সরকার এখানকার সাধারণ মানুষকে বঞ্চনা করছেন, তাই 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না, তাই জন্য আবাসের টাকা দেওয়া যাচ্ছে না। এবং এক্ষেত্রে তারা যে কতটা উদ্গ্রীব এই টাকাগুলো দিতে, সেটা প্রমাণ করার জন্য তারা নিজেরা প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দেখিয়েছিলেন, নিজে ডায়মন্ড হারবারে টাকা দেওয়া শুরু করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সে সরকারের তরফ থেকে সরকার ওই স্টেপটাকে ফলো করে তারা বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার কথা ঘোষণা করে, টাকা দিতে শুরু করে। এটা আবার কিন্তু ঘুরে দেখুন, হাতে নগদ টাকা দেওয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওই যা যা বিজেপি অভিযোগ তুলেছে সেইগুলো সারবত্তা নিয়ে বা সেগুলোকেই ঘুরিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা, এটা পরিষ্কারভাবে দেখা গেছে কতটা কার্যকর হয়েছে। এই ইলেকশনটা তো সেটাই বুঝিয়ে দিল। বিজেপি প্রার্থী রেখাপাত্র হেরে গেছেন, অথচ তাকে দাঁড় করানো হচ্ছিল তিনি ওই প্রতিবাদীদের মুখ, এই তিনি নির্যাতিতা,
এই পরিচয়, সেটাই কাজে লাগলো না। এবার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল তাদের ন্যারেটিভের সফল প্রয়োগ ঘটাতে পারলো, কিন্তু বিজেপি বা অন্য বিরোধীরা তাদের অভিযোগগুলোকে প্রতিষ্ঠা করতে পারলো না। আমার কি মনে হয় জানেন, এখানেই লুকিয়ে রয়েছে তৃণমূলের বিপুল জয়ের আসল কারণটা। যে কোনো আন্দোলনকে ছড়িয়ে দিতে বা আন্দোলন থেকে ফসল তুলতে সব থেকে বেশি কি দরকার জানেন? সংগঠন। বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় যতটা সংগঠিত, বাস্তবের মাটিতে কি ততটা সংগঠিত? খেয়াল করে দেখুন, গত কয়েক বছরে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা যতগুলো ইস্যু হাতে পেয়েছে, তার সিকিভাগও যদি বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন, তাহলে কি হতো? এই উত্তরটা বুঝলেই বুঝে যাবেন যে আন্দোলন তৈরি আর তার সফল রূপায়ণ এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনকে ভোটের ইস্যু করে ওই ভোটিং মেশিন পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে নেতৃত্ব এবং সংগঠনের ভূমিকা ঠিক কতটা থাকে, সেটা যতক্ষণ না কেউ বুঝবেন, মানে বিরোধীরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু হাজার হাজার ইস্যু তারা হাতে পাবেন, পেয়েওছেন। সেই সারদার থেকে শুরু করে পরপর এতগুলো ইস্যু কাজে লাগাতে পারলেন, কারণটা ওই জায়গাতে। ওই বললাম, ব্রিগেডের ভিড়, সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয় না, কারণ মাঝখানে ওই ভিড়টাকে ওই ভোট যন্ত্রের সামনে এবং ওই সঠিক বোতাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা মিডিয়াম দরকার। সেটাই আসল সংগঠন, ভোট করানোর সংগঠন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন, সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। দেখুন, অধীর চৌধুরীর গলায় একটা হতাশার ছাপ থাকাটা স্বাভাবিক। এত বছর ধরে টানা জিতে আসার পর, এবং যেটা প্রায় মিথে পরিণত হয়েছিল, বহরমপুর আর অধীর চৌধুরী একে অপরের পরিপূরক, সেখানে এরকম এত বড় একটা মহীরুহ পতন, বলা চলে এবার সব থেকে বড় জায়েন্ট কিলার বোধহয় হয়ে গেলেন ওই ইউসুফ পাঠানি। কিন্তু এটার মধ্যেও কিন্তু ওই আসল পয়েন্টটা লুকিয়ে রয়েছে, ওই সংগঠন আর ভোট করানোর সংগঠন, দুটো সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট বল গেম আর কি। কিন্তু এই প্রসঙ্গগুলো যদি আপনি বাইরে রাখেন, তাহলে কিন্তু তারপরেও আপনার মনে হবে যে এবারের লোকসভা ভোটটার জুরি মেলা ভার, সবকটা রাজনৈতিক দল খুশি, এরকম ভোট কিন্তু খুব বেশি দেখা যায় না, জানেন তো। এবার কেন খুশি, মানে কোথাও গিয়ে হতাশা দেখালাম, তাহলে খুশির জায়গাটা পেলাম কোথায়, করছি আপনাদের সামনে ব্যাখ্যা করে দিচ্ছি, আপনারাও বুঝতে পারবেন। দেখুন, বিজেপি খুশি, তার কারণ তারা আবার একক বৃহত্তম দল হলো। কংগ্রেস খুশি, কারণ 2019-এর তুলনায় তাদের আসন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তৃণমূল খুশি, কারণ বাংলায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক কাজ করেছে, আর বিজেপির আসন 19-এর থেকে কমে গেছে। এই দুটোই তাদের একইভাবে সাফল্য। আর একইভাবে উত্তরপ্রদেশে ভালো ফলের জন্য সমাজবাদী পার্টি খুশি, যেরকম অন্ধ্রে খুশি তেলেগু দেশম পার্টি। এরকম খুশির আবহাওয়াতেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। যারা ভোটটা করালো, এত লোককে খুশি দিল, তারা কি খুশি হতে পারছে না খুশি করতে পারছে?
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন তমলুক, কাঁথি, বালুরঘাট এই 3টে আসনে ভোটের ফল বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তৃণমূল জিতে গেলেও নাকি জয়ের সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না। মজার বিষয় কি জানেন, একই অভিযোগ করছে বিজেপিও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি নিজে ওই বালুরঘাটের প্রার্থী, তার অভিযোগ কি তিনি জিতে গেছেন, তিনি জয়ী হয়েছেন, অথচ তাকে জয়ী বলে ঘোষণা করছে না কমিশন। আমি ভাবছিলাম জানেন তো, এটাই কি নতুন ট্রেন্ড তৈরি হলো বাংলার রাজনীতিতে, নাকি এটাকেই বলে ইতিহাসের পুনরাবৃত্তি? খেয়াল করে দেখুন, 2021 একটা সময় তো খবর ছড়িয়ে গেছিল যে নন্দীগ্রাম থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রাম থেকে কে যেতেন? শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল সে সময় বলেছিল যে লোডশেডিং করে ভোটের ফল পাল্টে দিয়েছে বিজেপি। সেই সময়ও ইলেকশন অবজারভারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও একটা ইন্টারেস্টিং মিল রয়েছে, 21-এ বিতর্ক হয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন নিয়ে। এবার লোকসভা ভোটে যে 3টে আসনের ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিচ্ছে, তার মধ্যে 2টো আসন তো তমলুক আর কাঁথি, সে দুটো তো ওই পূর্ব মেদিনীপুরের। প্রার্থী না হলেও যে 2টো আসনেই বকলমে তৃণমূল লড়ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এটা পরিষ্কার যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তৃণমূলের জাতশত্রু। ফলে নন্দীগ্রামের ছায়া লোকসভার ভোটেও পড়েছে যদি বলি, খুব একটা ভুল হবে কি? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আরো 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে, দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে, তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না, কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। অবজারভার is making some politics. এই সিট আমরা জিতে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেস মিট করেছেন, বিপ্লব মিত্র নাকি জিতে গেছেন। কোনো এর বাস্তবিকতা নেই, এর সত্যর সাথে এর কোনো মিল নেই। তো স্বাভাবিকভাবে আমরা চাইছি প্রশাসন খুব তাড়াতাড়ি কাউন্টিং কমপ্লিট করে জয়ীর সার্টিফিকেট আমার হাতে তুলে দিক। দেখুন, আমাদের প্রশাসনের ভেতর থেকে খবর হচ্ছে আমরা 10,000 ভোটে এগিয়ে, আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় 18,000 ভোটে এগিয়ে আছি। প্রশাসন বলছে যে আমরা 10,000 ভোটে এগিয়ে আছি। তাহলে এখন এই যে মানে উইনিং ডিক্লেয়ার করতে সমস্যাটা জানি না, এখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে প্রশাসন দেরি করছে কিনা আমার জানা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করছে একদম সরাসরি, জানলেন কোথা থেকে বলে আপনার মনে হয়? দেখুন, মুখ্যমন্ত্রীকে কে জানিয়েছেন আমার জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, কারণ আমরা শেষের সবকটি লাইন 14, 15, 16 আমাদেরও তো এজেন্ট আছে, এজেন্ট থেকে আমাদের কাছে আসে 18 রাউন্ড অবধি, প্রত্যেকটা রাউন্ডে ভারতীয় জনতা পার্টির লিড আছে এবং বিপুল লিড আছে। কোথাও কি মনে হচ্ছে আপনাকে হারানোর চক্রান্ত করা হচ্ছে? একটা থাকতেই পারে, তো চক্রান্ত না করার তো কারণে মুখ্যমন্ত্রী চক্রান্ত করবেন না, এটা তো হতে পারে না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সুতরাং বুঝতে পারছেন যে ইস্যু পাল্টা ইস্যু, বক্তব্য পাল্টা বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ, মানে ভোটের আগে বিভিন্ন ইস্যু টিস্যু যা থাক, ভোটের পরেও কিন্তু এমনকি ফল বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি কোথায় কি হচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পরেও কিন্তু নতুন করে ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। রাজনৈতিক ব্যাপার স্যাপারের না এইটাই হচ্ছে মাধুর্য, জানেন তো। কিন্তু এর মাধ্যমে আরেকটা জিনিস বুঝে নেওয়াটা খুব পরিষ্কার, তাহলে যে ইস্যু ভিত্তিক বিরোধিতা বা আন্দোলন এটা একটা জিনিস, আর ভোট বাক্স পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়ার একটা জিনিস, আর ভোটের পরেও একটা নতুন ইস্যু তৈরি করে সেটাকে বাজারে ছেড়ে দেওয়া, পরের ভোট অবধি বা ভবিষ্যতের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখা বা নিদর্শন তৈরি করে রাখা, উদাহরণ তৈরি করে রাখা,
সেটা আরেকটা জিনিস। সেটা আশা করি আজকের পর আপনারা টের পেয়ে গেছেন আর কি, এবং এটাও নিশ্চয়ই টের পেয়ে গেছেন বিরোধী দলের নেতারা যে কিভাবে একটা ভোট শেষ হতে না হতেই পরবর্তী ভোটের ক্ষেত্রটা প্রস্তুত করে রাখতে হয়, কিছু অ্যাডভান্স প্ল্যানিং সেরে রাখতে হয়। আরও এটা নিশ্চয়ই বুঝেছেন যে আঞ্চলিক ইস্যুর ওপর নির্ভর করে লোকসভা ভোটে লড়তে যাওয়ার পরিণাম কি হতে পারে। দেখুন, এর আগের দুটো নির্বাচন 2014 আর 2019, এটা তো জাতীয় ইস্যুকে সামনে রেখে লড়েছিল এনডিএ। 14 ছিল কংগ্রেস আর ইউপিএ শরিকদের বিরুদ্ধে দেশ জুড়ে দুর্নীতির অভিযোগ, আর তারপর 19-এ পুলওয়ামা কাণ্ডের পর ওই জাতীয়বাদী সেন্টিমেন্টের হাওয়া চারপাশে, পুলওয়ামা, বালাকোট, কি হয়নি। সেখানে এবারের ভোট অনেক বেশি আঞ্চলিক ইস্যু নির্ভর। এটা কিন্তু এবারে আরেকটা স্পেশালিটি, জানেন তো, মানে যদি গোটা ভারতের দিকে তাকান, এটাই হচ্ছে শেষ কথা যে এবারে ভোটটা হয়েছে জাতীয় ভোট, জাতীয় সরকার গঠনের ভোট, অথচ হয়েছে আঞ্চলিক ইস্যুর ওপর নির্ভর করে। গত বছর বাদল অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী নিজে বিজেপি সাংসদদের বলেছিলেন যে যেখানে যে বিষয়গুলো ফ্যাক্টর, যেখানে যে ইস্যুটা বড়, সেখানে সেই বিষয়গুলোকে সামনে রেখে ভোটে লড়তে হবে, সেই ইস্যু নিয়ে প্রচার করতে হবে। মানে টেলার মেড, এক একটা জায়গার জন্য এক এক রকম ইস্যু, এক এক রকম প্রচার, এক এক রকম স্ট্র্যাটেজি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু প্রথম থেকে বিরোধী জোটের সামনে টার্গেটটা ঠিক করে দিয়েছিলেন, একদম ফিক্স করে দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, প্রত্যেকটা দল মানে রিজিওনাল পার্টিগুলো যে যেখানে শক্তিশালী সেখানে সে লড়বে, নিজের শক্তিতে লড়বে। এবার তারপর ভোট টোট হয়ে গেলে তারপর যা ঠিক করা হবে, বাকিটা তারপরে। কিন্তু আগে যেখানে রিজিওনাল পার্টি শক্তিশালী সেখানে তারাই লড়বে, নিজের শক্তিতে লড়বে, তারাই নেতৃত্ব দেবে লড়াইয়ে। ফলে বুঝতে পারছেন, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় সিচুয়েশনটা রিড করতে কেউ ভুল করেননি, এবং তারা বুঝতে পেরেছিলেন এবারের ভোটের এটাই থিম হতে চলেছে, আঞ্চলিক ইস্যু, সেই নির্ভর একটা ভোট। কিন্তু থিওরি বোঝা আর কাজে লাগানো দুটো বিষয় তো আলাদা। বোঝা যাচ্ছে তো এবার যে এক্ষেত্রে আঞ্চলিক দলগুলোই বেশি কার্যকরী বলে প্রমাণ হলো। আগামী 5 বছরের জন্য সরকার গড়ার দৌড়ে এনডিএ এগিয়ে, অনেকটা এগিয়ে। যদি এনডিএ ধরেন তাহলে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন। কিন্তু তিনি যে আসন সংখ্যা নিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছিলেন, সেটা তো বাস্তবায়িত হলো না। কেন হলো না সেটা বুঝতে মোদির কথা শুনতে হবে আপনাদের। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। हम सभी जनता जनार्दन के बहुत आभारी हैं। देशवासियों ने भाजपा पर, एनडीए पर पूर्ण विश्वास जताया है। आज की ये विजय दुनिया के सबसे बड़े लोकतंत्र की जीत है। केशरी आवेशे मन जोगी होल रे, आनंद नेचमो मतवारा होल रे। केशरी आवेशे मन जोगी होल रे। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। শুনলেন তো মোদির বক্তব্য। নরেন্দ্র মোদী কোথাও কোনো সংশয় সরকার গঠন নিয়ে কোনো রকম বক্তব্য, কোনো প্রশ্ন
আমলই দিলেন না। এমনকি তিনি যে এতদিন ধরে 400 পার বলেছিলেন, একা বিজেপি 370-এর বেশি পাবে বলেছিলেন, সেই সিট সংখ্যা নিয়ে বিরোধী পক্ষরা যে কটাক্ষ করছে, আমল দিলেন না কোনো কিছুকে। শুধু ফের একবার তার সরকার যে ক্ষমতায় আসছে এটাই তুলে ধরলেন। আসলে তিনি কোথাও গিয়ে বুঝতে পেরেছেন এই রকম একটা সিচুয়েশনে কিন্তু শুধু সামনের দিকে এগোনোর কথা না বলে পেছন দিকে যদি কোনো কিছু চারপাশ থেকে কি বক্তব্য আসে সেগুলোকে একবারের জন্য আমল দেন, তাহলে কিন্তু চারপাশে শুধু না দলের ভেতরেও অনেক কিছু সংশয় তৈরি হতে পারে। তাই সেই রাস্তায় তিনি হাঁটলেনই না। কেন হাঁটলেন না, আত্মসমালোচনা বা কোথাও গিয়ে আত্মসমীক্ষা সেটা কতটা দরকার, বা এই গোটা প্রক্রিয়ার মধ্যে বিরোধীদের তাহলে যখন মোদি মনে করছেন যে সবটাই তিনি তাদেরই যা ছিল তাই আরেকবার পুনরাবৃত্তি হলো, তাহলে বিরোধীরা কি পেল আর তারা সামনের দিনের জন্য কতটা আশাবাদী হতে পারে, এই সমস্ত নিয়ে বুঝতে গেলে কয়েকটা কথা কিন্তু আজ বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় 3টে রাজ্য। নরেন্দ্র মোদী যতই অন্য সব সংখ্যা ঠঙ্কা এগুলোকে পাত্তা না দিয়ে ফের একবার তৃতীয় এনডিএ সরকারের ক্ষমতায় আসা এবং এগিয়ে নিয়ে যাবে এই সরকার, এই বিষয়টাকে তুলে ধরুন, কিন্তু এই 3টে রাজ্যেই তো কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি, এটা তো অস্বীকার করা যাচ্ছে না। এবং তারপরেও হ্যাঁ, এটা ঘটনা। কেন এই কনফিডেন্সটা? তার কারণ এর পরেও বিজেপি একার ক্ষমতায় 240-এর কাছাকাছি, ইন্ডিয়া ঐক্য সব মিলিয়ে 240-এর নিচে। মোদির এই কনফিডেন্সের কারণটা কিন্তু এটাই। তোমরা সব মিলিয়ে ওই ইন্ডিয়া ঐক্য টৈক্য গড়ে এতগুলো রিজিওনাল পার্টি মিলে যা আসন জোগাড় করেছো, এখন পর্যন্ত আমি তার ওপরে বা আমি তার কাছাকাছি, এটাই দাঁড়াচ্ছে তার বক্তব্যের মধ্যে দিয়ে। এবার দেখুন, বারাণসীতে পরপর 3বার জয়ের রেকর্ড করে বসে আছেন নরেন্দ্র মোদী। নেহরুর পর এই প্রথম কিন্তু কেউ পরপর 3বার প্রধানমন্ত্রী হতে চলেছেন, এটাও একটা তার জন্যে বুস্ট। কিন্তু তারপরেও দেশের নির্বাচনী পরিস্থিতি বা এই ফল ঘোষণার পর ছবিটা কিন্তু একদম ওই যেভাবে, যে ভাষায়, যে কনফিডেন্সের সাথে তিনি কথাগুলো বলছেন, পরিস্থিতিটা একদম কমপ্লিটলি তার উল্টো। বিরোধী শিবির তারা জয়োল্লাস করছে আর বিজেপি শিবির তারা বিমর্ষ হয়ে বসে আছে। অথচ দেখুন, নরেন্দ্র মোদী বারবার বলছেন ওই সার্বিক ফলাফল, সেটাকেই তিনি তুলে ধরছেন, তার ভিত্তিতেই আবার ক্ষমতায় আসছেন, এটাকে নিশ্চিত করছেন। আর বিরোধীরা বিজেপিকে ধাক্কা দিলেও হারাতে পারেনি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অথচ দেখুন, কংগ্রেস অফিসের বাইরে সেলিব্রেশন হচ্ছে, বিজেপি অফিস তাদের ওখানে কোনো উৎসব উদ্দীপনা কেমন যেন একটু ফিকে পড়ে গেছে। এই পরিস্থিতিটা এই দেশে কিন্তু এই প্রথমবার হচ্ছে না। 1989 সালে দেশ জুড়ে 206টা আসনে জিতেছিল রাজীব গান্ধীর কংগ্রেস, কিন্তু তারপরেও তিনি হেরেছিলেন, কারণ তার আগের বার 400-র বেশি আসনে জিতেছিল কংগ্রেস। এবার 1991 সালে ওই 240-এর কিছু বেশি আসনে জিতেছিল কংগ্রেস। সংখ্যালঘু সরকার তৈরি করেছিলেন পিভি নরসিংহ রাও। আর এবার 240-এর মতো আসন পেলেও বিরোধীরা বলছেন এটা বিজেপির নৈতিক পরাজয়। উত্তরপ্রদেশে গতবার 62টা আসনে জিতেছিল বিজেপি, এবার বিজেপি 33টা আসনে জিতেছে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি জিতেছে 37টা আসনে। রায়বেরেলি, আমেঠি এরকম 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে কংগ্রেস জিতে গেছে। এবং সবথেকে বড় কথা, অযোধ্যার রাম মন্দির যে ফৈজাবাদে, সেখানে সমাজবাদী পার্টির কাছে হেরে গেছে বিজেপি। অথচ এই রাম মন্দিরটাই তাদের এবারের এই ভোটের আগে সবথেকে বড় ট্রাম্প কার্ড ছিল। যা ধুমধাম করে গোটা বিষয়টা করা, এবং তার মধ্যে দুটো বিষয় ছিল, এক কথা রাখা, দুই নিজেদের যে মত, যে পথ, সেটাকে সুপ্রতিষ্ঠিত করা। এই দুটো কাজই একসঙ্গে হয়ে গেছিলো এবং সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরা। এই এতগুলো কাজ করার পরেও
যোগীর উত্তরপ্রদেশে বিজেপিকে ধাক্কা খেতে হলো। খেয়াল করে দেখুন, যোগী আছেন উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশে নাকি গোটা বিষয়টা বদলে দিয়েছেন যোগী, এরকমই দাবি করে থাকে বিজেপি। তারপরেও সেখান থেকে এই রকম ধাক্কা খাওয়া, প্রায় 50% আসন চলে যাওয়া, এটা চিন্তার বিষয় নয়। এবং রাজস্থান, সেখানে 25টার মধ্যে 25টাতেই গতবার জিতেছিল বিজেপি, এবার প্রায় হাফ হয়ে গেছে, 14টা আসনও জিতেছে। এই জায়গাটায় মানে সব থেকে বড় ধাক্কা তাহলে কোথায় দেখছেন? গোবলয়। সেখানে গতবার 225টা মোট আসন, তার মধ্যে 203টের মতো আসনে জিতেছিল বিজেপি, এবার সেখানে কমে যাচ্ছে আসন, কত অনেক আসন কমে যাচ্ছে, যোগ বিয়োগ করে দেখতে হবে কত দাঁড়াচ্ছে। তো এই যে ধাক্কাটা সব জায়গায় প্রায় এরকম দুটো মেজর জায়গায় আসন সংখ্যা প্রায় হাফ হয়ে যাওয়াটা, এটা তো বিজেপির জন্য অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এবং সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে জায়গাটা তাদের মানসিক বা কর্ম, নিজেদের বিজ্ঞাপন সব কিছু মিলিয়ে, যেটা সব কিছু তাদের ওই পলিসিগত ধাত্রীভূমি আর কি, সেই জায়গাটার থেকেই ধাক্কাটা এসছে সব থেকে বেশি। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পদত্যাগ দাবি করে বসেছেন, কংগ্রেসও দাবি করেছে, বারাণসীতে মার্জিন কমেছে মোদির, তিনি যেখানটাকে সব থেকে বেশি নিজের কাজের ফিরিস্তি দিয়েছেন, যেটাকে নিজেদের বিজ্ঞাপন হিসেবে তুলে ধরেছেন, সব থেকে বড় সাফল্য হিসেবে ধরেছেন, সেটাকেই লোকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং তিনি পদত্যাগ করুন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। आपका वोट का स्विंग नहीं हुआ, आपका मैजिक गया, आपका मैजिक गया। You have lost yourself, your credibility. That's why we want you must resign, not to be as a constitutional provision to be the next prime minister. आपका सिंगल लार्जेस्ट पार्टी को नहीं मिला है मेजोरिटी, आपने जो देश के लिए खतरनाक काम किया है, you must resign first and give opportunity to others. Even I will request the RSS people also, though it is not my subject. There are some good people also. Even BJP also, there are some good people also who work with Atal Bihari Vajpayee. I will request them, this time, if you don't revolt, there will be no opportunity. So this is the time, please utilize. কি বুঝলেন? সরাসরি সংঘ পরিবারকে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীকে সরিয়ে দিন, অনেক ভালো ভালো নেতা আছেন, তাদের সুযোগ দিন। আর বিজেপির ওই মোদী বিরোধী লবিকে বার্তা দিচ্ছেন এই সুযোগ, এখন ওই বলে না হাতি পাকে পড়ে, সেরকম ব্যাপার আর কি। এই সময় আপনারা সোচ্চার হন। মোদ্দা কথা হচ্ছে এই মুহূর্তে বাইরে বসে সুযোগ পেয়ে গিয়ে ওই বিজেপির ভেতরে ফাটল ধরানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাও কলকাতায় বসে। ভাবুন তো, যে চেষ্টাটা ওই দিল্লিতে বসে রাহুল গান্ধীকে করতে দেখা যায়নি। রাহুল গান্ধী প্রকাশ্যে বলেছেন যে শরিকদের সঙ্গে কথা বলে সরকার গঠন নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। আর যা অন্দরের খবর পাওয়া যাচ্ছে সেটা হলো যে নীতিশ কুমারের কাছে ইন্ডিয়া জোট থেকে ইতিমধ্যেই বার্তা চলে গেছে, উপপ্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছে নীতিশকে। চন্দ্রবাবু নাইডু, তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বে যদি তাকে নিয়ে আসা হয়, ভালো জায়গা দেওয়া হয়, তারও নিশ্চয়ই খুব একটা কোথাও গিয়ে অরুচি থাকবে না, এটা হয়তো তারা ভাবছেন। কিন্তু বিষয়টা কি তাই? তিনি তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এখন তাকে এখানকার টোপ দিয়ে তো লাভ নেই। সেই জন্যই বোধহয় কংগ্রেস ভাবছে যে ওখানে নীতিশকে টোপটা দেওয়া, মানে কেন্দ্রীয় স্তরে একটা বড় পোস্ট দেওয়া, সেইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর তার সঙ্গে অন্য কিছু একটা ভাবতে হবে অন্ধ্রপ্রদেশের জন্য। সুতরাং কংগ্রেস টোপ দিয়েছে যে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে।
এর জন্য তারা ওই ভিকে শিবকুমারকে পাঠিয়ে দিয়েছে ওখানে গিয়ে চন্দ্রবাবু নাইডুর সাথে কথাবার্তা বলে তাকে বোঝানোর জন্য। এই নীতিশ কুমারের দল আর এখানে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, এই দুটোই তো ওই এনডিএতে এই মুহূর্তে বিজেপিকে বাদ দিলে পরে সব থেকে বড় দুই শরিক, একদল 13টা আর একদল 15টা পেয়েছে। এবার এই দুটোকে যদি ভাঙিয়ে নিয়ে আসা যায় তাহলেই একমাত্র কোথাও গিয়ে চাপে পড়তে পারে বিজেপি। সেই চেষ্টাটাই তারা করছেন, কারণ এই রকম একটা সিচুয়েশান যেখানে বিজেপিকে তার সহযোগীদের ওপর নির্ভর করতে হচ্ছে সরকার গঠনের জন্য, এরকম সুযোগটাও তারা আর পাবেন না। ফলে যা চেষ্টা করার তাদের এই রকম জায়গাতেই করতে হবে। এবার মজার ব্যাপার কি জানেন, 2004-এ চন্দ্রবাবু নাইডু তিনি অন্ধ্রপ্রদেশে ধরাশায়ী হতেই বাজপেয়ী হেরে গিয়েছিলেন। এবার সেই চন্দ্রবাবুকেই মোদির সংখ্যাগরিষ্ঠতা পার করার জন্য বড় বেশি দরকার। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর চন্দ্রবাবুর পক্ষে সহানুভূতির হাওয়া বইল, আর সেই হাওয়ায় স্বস্তি পেলেন নরেন্দ্র মোদী। যে চন্দ্রবাবু 2019-এর ভোটে দেশ জুড়ে বিজেপি বিরোধী জোট তৈরি করার চেষ্টা করেছিল, তারাই এবার এখন পর্যন্ত মোদির ত্রাতা। ফলে অতীতকে বা অতীতের স্মৃতিকে সেটাই বোধহয় উস্কে দিতে চাইছে জানেন তো ইন্ডিয়া জোট বা কংগ্রেস। মোদিকে এবার কিন্তু শরিক নির্ভর রাজনীতি করতে হবে। এটা কিন্তু গত দুটো যে 5 বছর কাটিয়ে এসছে নরেন্দ্র মোদী, দুটো টার্ম, সেখানে তার কোনো রকম এরকম দায়বদ্ধতা ছিল না, তারা স্বনির্ভর ছিলেন। এবার কিন্তু তারা পরনির্ভর। কাজ বা তাদের পদক্ষেপ সব কিছু কিন্তু এবার একটু অন্যরকম হবে। দেখুন, 50 বছর বয়সে প্রথম নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেছিলেন মোদি, ওই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে। আর তারপর গত 2.5 দশকে এমন কোনো নির্বাচন এরকম যায়নি যে মোদি সংখ্যাগরিষ্ঠতা পাননি। সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এবারের পারফরমেন্স একটু অন্যরকম, এটা তো মানতে হবে। নরেন্দ্র মোদী অবশ্য সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া দিয়েছেন ওই বক্তৃতা রাখার আগে, তাতে কিন্তু হতাশার কোনো বহিঃপ্রকাশ নেই। আর যখন বক্তৃতা রাখলেন তখন তো দেখলাম তিনি ওই হতাশার জায়গাগুলোকেই জাস্ট ছেঁটে ফেলে দিয়েছেন। সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরছেন যেগুলো নিশ্চিত বা যেগুলো ইতিবাচক। এই বিজেপির আসন কমার তুলনায় এনডিএর ক্ষমতায় ফেরাকেই বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরছেন তিনি। দিল্লি থেকে যা খবর পাওয়া যাচ্ছে না, তাতে 2-1 দিনে এনডিএর সংসদীয় বৈঠক বসতে পারে। তাতে নরেন্দ্র মোদীকেই ফের একবার সংসদীয় নেতা হিসেবে বেছে নেওয়া হবে, মানে প্রধানমন্ত্রী আর কি। প্রাথমিক ধাক্কা সামলে কর্মীদের মনোবলটাকে ফের চাঙ্গা করা, সেটা কিন্তু বিজেপি নেতাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ, জানেন তো। কারণ একটা মানসিকতা তৈরি হয়ে গেলে, একটা প্রত্যাশা তৈরি হয়ে গেলে, তারপর যদি কোনোভাবে সেই প্রত্যাশাটা না পূরণ হয়, সেটা কিন্তু তখন একটা বড় মানসিক চাপ বা মানসিক ধাক্কার জায়গা হয়ে দাঁড়ায়। খেয়াল করে দেখুন, যেভাবে বারবার ওই বিজেপি 370 আর আপকি বার 400 পার, এই ধ্বনিটা বিজেপি এবং নরেন্দ্র মোদী টানা তুলে গেছেন, তাতে কিন্তু লোকের কাছে ওই ম্যাজিক ফিগার যে 272, সেটাই কোথাও যেন লোকে বেমালুম ভুলে গেছে। লোকের কাছে কিন্তু ম্যাজিক ফিগারটা হয়ে দাঁড়িয়েছে 400। সেই 400টা বিজেপি না পেরোনো মানেই কিন্তু তাদের জন্য ব্যর্থতা, সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া। এটা অন্য লোকেদের জন্য যেমন সত্যি, বিজেপির নেতাকর্মীদের জন্য সত্যি। সেই জায়গা থেকেই তাদের মানসিকতাটাকে এই মুহূর্তে চাঙ্গা করার খুব বেশি প্রয়োজন। নরেন্দ্র মোদী কিন্তু সেই কাজটা শুরু করে দিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। অথবা অভিজ্ঞ রাজনীতিক তো এতদিন ধরে রাজনীতিতে রয়েছেন এবং তার মতো ওই অঙ্ক মেলাতে খুব একটা পারদর্শী তার সমকক্ষ খুব কমই আছে, এটা তো আমরা দেখেছি। তিনি বোধহয় আগের থেকেই আঁচ করতে পেরেছিলেন যে এরকম কিছু হতে পারে। ফলে পরপর যা যা স্টেপস নিয়েছেন একবার খেয়াল করে দেখুন, ভবিষ্যতের দিকে তাকিয়ে আগের থেকে বারবার করে বলতে শুরু করে দিয়েছিলেন যে এসেই কোথাও গিয়ে তারা কবে শপথ গ্রহণ করবেন সেটার ব্লুপ্রিন্টটা 2 দিন আগে বার করে দিয়েছেন, যে কি বিরাট অনুষ্ঠান হবে, সেখানে গোটা বিশ্বের কাছে কীভাবে তুলে ধরা হবে। এবং তার থেকেও বড় কথা, শপথ নেওয়ার পরপরই প্রথম 100 দিন কী কী কাজ করবেন, পরপর কী কী তাদের কর্মসূচি আছে, এগুলো আগের থেকে বলতে শুরু করেছিলেন। ফলে কোথাও গিয়ে বিজেপির নেতা কর্মীদের মনের মধ্যে তারা যে সরকারেই আছেন, ছিলেন এবং মাঝখানে যে কোনো রকম ফাঁক নেই, এই বিষয়টা তৈরি হয়ে গেছিল।
একটা ধাক্কা আছে, কিন্তু সেই ধাক্কাটা সামলে রাখার জন্য আগের থেকেই কিছুটা ভ্যাকসিন দিয়ে রেখে দিয়েছিলেন বোঝা যাচ্ছে। এমনিতে বিজেপি কর্মীদের অবশ্য আশাবাদী হওয়ার মতো বেশ কয়েকটা কারণ এবারের ভোটে রয়েছে। কারণ উত্তরে ভালো ফল না হলেও ওই বললাম গোবলয়ে ধাক্কা খেয়েছে, কিন্তু যে দক্ষিণে তাদের পা ফেলার জায়গা ছিল না সেভাবে, সেখানে কিন্তু ভোট বেড়েছে বিজেপির। এবং সবথেকে বড় কথা, কেরলের মতো জায়গায় খাতা খুলে ফেলেছে পদ্ম পার্টি। ওড়িশা দখলে এসছে, অন্ধ্রপ্রদেশে তাদের জোটসঙ্গী টিডিপি ক্ষমতা এসেছে, তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে ফাইট করেছে বিজেপি। কর্ণাটকে যেরকম এক পেশে জয় কংগ্রেস আশা করেছিল সেটা হয়নি। অর্থাৎ বিজেপির হিসেবের খাতাতেও কিন্তু ভবিষ্যতের জন্য বেশ কিছু রসদ তোলা রয়েছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। স্লোগান উঠেছিল আব কি বার 400 পার, বিজেপি 370, এনডিএ 400। স্লোগানে সার, একক দল হিসেবে ম্যাজিক ফিগারই ছুঁতে পারল না বিজেপি। কেন মশমতের লড়াইয়ে পিছিয়ে পড়ল গেরুয়া শিবির? কেন কথা দিয়ে ও কথা রাখতে পারল না গেরুয়া শিবির? 3 বড় রাজ্যের ফল দেখলেই উত্তর অনেকটা স্পষ্ট হয়ে যাবে। উত্তরপ্রদেশ বলা হয়, উত্তরপ্রদেশ যার দিল্লিও তার। 2019 সালে 80 আসনের উত্তরপ্রদেশে 62টি আসন পেয়েছিল বিজেপি। এবার অর্ধেক, সন্ধে পর্যন্ত 31 আসনে এগিয়ে বিজেপি। 2019 সালে রাজস্থানে 24টি আসনে জিতেছিল বিজেপি। এবার মাত্র 14টি আসনে তারা জয় পেয়েছে। 2019 সালে মহারাষ্ট্রে 23টি আসনে জিতেছিল বিজেপি। এবার মাত্র 11টি আসনে তাদের জয় এসেছে। আসন কমেছে বিহার, বাংলাতেও 2 রাজ্য মিলিয়ে ছিল 35, হয়েছে 24। হিন্দি বলয় এমন রক্তক্ষরণের পরেও দেশে একক বৃহৎ দল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না এলেও সরকার গড়ার প্রথম দাবিদার গেরুয়া শিবিরে। নেপথ্যে কয়েকটি রাজ্যে বিজেপির তাৎপর্যপূর্ণ ফল। প্রথম নামটা অবশ্যই ওড়িশা। শুধু নবীন পট্টনায়কের 24 বছরের সরকার ফেলে রাজ্যের ক্ষমতায় আসাই নয়, 19টি লোকসভা আসনও তারা ঝুলিতে পুড়েছে। 2019-এ আসন ছিল 8, অন্ধ্রপ্রদেশে 0 ছিল বিজেপি, এবার হয়েছে 3। ডিসেম্বরেই তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। সেবার বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি, কিন্তু এবার তেলেঙ্গানাতেও গেরুয়া দাপট। 6 মাসে 21% ভোট বাড়িয়েছে বিজেপি। তেলেঙ্গানায় 4টি আসন ছিল বিজেপির, এবার বেড়ে হয়েছে দ্বিগুণ। দক্ষিণ ভারতে বিজেপির বড় সাফল্য, কেরলে খাতা খুলেছে নরেন্দ্র মোদীর দল। ত্রিশূরে জিতেছেন সুরেশ গোপী। বিজয়নের রাজ্যে 17% ভোটও পকেটে পুরে ফেলেছে তারা। তামিলনাড়ুতে খাতা খুলতে না পারলেও 11% ভোট কবজা করে ফেলেছেন কে আন্নামালাই। हमारे केरल के कार्यकर्ताओं ने बहुत बलिदान दिए हैं। पीढ़ियों से जिस क्षण का इंतजार किया वो आज सफलता को चूमने लगी है। तेलंगाना में हमारी संख्या 2 गुना हो गई है। মোদ্দা কথা, চেনা জায়গায় জমি হারালেও অচেনা মাটিতে নতুন জমিতে পদ্ম ফুটেছে। আজকের সাফল্য আগামীর আমানত হতে পারে বিজেপির কাছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, ভোট গণনার আগেও দলীয় মিটিংয়ে অভিষেক বলেছিলেন যে তৃণমূলের এবারের পারফরমেন্স 2014-কেও ছাপিয়ে যেতে পারে। তা হয়নি। 2014 তৃণমূলের যে রেকর্ড ছিল সেটা অক্ষুণ্ণই রয়েছে। সেবার 33টা আসনে জিতেছিল, কিন্তু এবারেরটা সেটাও তো বিপুল জয়। এবং সেইবার বিপুলের জয়, যে বিশাল জয় 33টা আসনে, সেটা দিল্লিতে দরদস্তুরে কোনো কাজে লাগেনি। কারণ মোদিকে সামনে রেখে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় চলে এসেছিল বিজেপি। কিন্তু এবার ওই 33কে ছুতে না পারুক, ওই দরদাম করার বা সেখানে নিজেদের আলাদা গুরুত্ব তৈরি করার লক্ষ্যটা কিন্তু পূরণ করে ফেলতে চলেছে তৃণমূল। হ্যাঁ, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 2009 সালের পর এই প্রথম 100-র কাছাকাছি পৌঁছেছে কংগ্রেস। ফলে ইন্ডিয়া উইককে দ্বিতীয় এই মুহূর্তে বৃহত্তম দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, যারা উত্তরপ্রদেশে বিজেপির যাত্রা ভঙ্গ করেছে এবং বিজেপিকে ওই সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রেখেছে।
কিন্তু এরা দুজনে মিলেও কিছু হবে না যদি না তৃণমূল কংগ্রেস পাশে থাকে। তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস, দেখুন নর্মাল কোর্সে মোদির বক্তব্য শুনে ফেলেছেন, তারা এই সরকার গড়ছেন, তাদের বিজেপির নেতৃত্বেই এনডিএ সরকার গড়ছেন, তারা দাবি করে ফেলেছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যদি ইন্ডিয়া ঐক্য, এই যে চারপাশে কখনো তেলেগু দেশম, কোথাও জেডিইউ এদের সাথে যোগাযোগ করছে, এই সমস্ত করে যদি তারা কোনোভাবে একটা ঐক্য সরকার গড়ার সংখ্যা জোগাড় করতে পারে, তাহলে সেই সরকারে তৃণমূলের ভূমিকাটা তো অস্বীকার করা যাবে না, তাদের তো বিরাট ভূমিকা নিতেই হবে। কিন্তু তৃণমূলের অবস্থানটা কী হবে? আমি একটা জিনিস ভাবছিলাম, যখন ওই দেখছিলাম যে 242-এর আশেপাশে একটা সময় ছিল, 242-এর আশেপাশে তখন বিজেপি রয়েছে, আর তৃণমূল তখন কত ছিল জানেন? তখন দেখা যাচ্ছিল ওই 30টার মতো আসনে এগিয়ে রয়েছে তারা। দুটো যোগ করলে কত হয়? 272। কি ইন্টারেস্টিং পরিস্থিতি ছিল ভাবুন তো। যাই হোক, এগুলো মানে কথার কথা, সংখ্যা তত্ত্ব তো যোগ বিয়োগে অনেক কিছু বেরোয়, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। রাজনীতিতে কোনো কিছু তো ফেললা না, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কিন্তু যাই হোক, আপাতত এই যে যদি কোনোভাবে একটা মিলিঝুলি সরকার তৈরির মতো পরিস্থিতিতে আসে এই ইন্ডিয়া ঐক্য, সেখানে তৃণমূলের অবস্থান কী হবে? শেষ দফার ভোটের দিন ইন্ডিয়া ঐক্যের যে বৈঠক হয়েছিল সেটাতে তো অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। তার আগেও বারবার ইন্ডিয়া ঐক্য যখন একটু জমাট বাঁধার মতো পরিস্থিতি হয়েছে বা জমাট বাঁধার দরকার হয়েছে, তখনই কিন্তু তৃণমূল একটু অন্যরকম ভূমিকা নিয়ে ফেলেছে, জানেন তো, আর তাতে ঐক্য চুরমার হয়ে গেছে। কিন্তু এবার কি ইন্ডিয়া ঐক্যের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন? দেখুন, এটা কালকে একটা বৈঠক হওয়ার কথা আছে, আর সেখানে মানে এই প্রশ্নটা তো আসতে শুরু করেছে যে তৃণমূলের উপস্থিতি থাকবে কি থাকবে না। আর এখানেও মানে এরকম একটা জায়গায় উৎসবাহ্য খানিকটা জায়গা তো বটেই, তারপরেও কিন্তু এই বিরোধী জোটে এখনও সমন্বয়ের অভাবটা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কী জানালেন? যে ইন্ডিয়া ঐক্যের বৈঠক কখন হবে তিনি নাকি জানেনই না, কেউ যোগাযোগও করেনি। তবে হ্যাঁ, বৈঠক যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যে তিনি দিল্লিতে পাঠাবেন সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। কালকে আমি পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করব কাউকে পাঠানোর, কারণ সবসময় তো হয়ে ওঠে না। কারণ আমার আরও 4 কাউন্টিং বাকি আছে, আমাদের রিকাউন্টিংও করতে হবে। তারপরে আমি বিজেপির হাতে তো দেশ, ওই সিএপিএমের হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না যে অত্যাচার করবে। আমাকে মানুষকে প্রোটেকশন দেওয়া আমার কাজ। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, লেট অভিষেক টু গো। ওর তো হায়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং, আই উইল রিকোয়েস্ট ইউ টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স ফর আওয়ার ওপিনিয়ন অ্যান্ড দেন ইউ অ্যাটেন্ড দ্য মিটিং। শুনলেন তো, দিল্লিতে লোক পাঠানোর আগে এই দিল্লিতে বার্তা পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক দেশে সব থেকে বেশি ভোটে জিতেছেন, অতএব এই যে জোটের দরদস্তুর যখন হবে সে সময় ওকে কিন্তু যথাযথ গুরুত্ব দিতে হবে, বলা ভালো বাড়তি গুরুত্ব দিতে হবে। দেখুন, যদি ইন্ডিয়া জোট সরকার নাও গড়ে, সংসদে কিন্তু তৃণমূলের শটটা প্রবল জোরালো থাকবে, কারণ বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠ দল নয়, সরকার গড়লেও সেটা হবে শরিকদের উপর নির্ভরশীল, এবং বিরোধী ব্লক তারা গত দুবারের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই জোট চালিয়ে নিয়ে যাওয়া গেলেও সংসদে বারবার বিজেপিকে বিরোধের মুখে ফেলতে হলে কিন্তু টানা একটা ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, এবং তাতে সবসময় তৃণমূলের ভূমিকাটা বড় থাকবে। কক্ষ সমন্বয় যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে তৃণমূলকে গুরুত্ব দিতেই হবে, একটু ইধার উধার করা চলবে না। এবং খেয়াল করে দেখুন, এমনিতে বিরোধী শিবিরে কারো একচেটিয়া অগ্রাধিকার নেই। এই বিশাল জয়ের পরেও কংগ্রেস তো 100 পেরোতে পারেনি, ফলে বিজেপিকে চেপে ধরতে হলে তৃণমূলের সমর্থন সেটা কংগ্রেসের লাগবেই। আর এখানে তো তৃণমূলের হাতে ব্রহ্মাস্ত্র রয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যাকে সংসদের এথিক্স কমিটি বহিষ্কার করেছিল, দ্বিতীয়বার জিতে এসে মহুয়া কিন্তু বিজেপিকে আরও তীব্রভাবে আক্রমণ করবেন। এটা এখন থেকেই মানে চোখ বুঝে আলাদা কোনো বক্তব্য না শুনেই বলে দেওয়া যায়। এটা বরঞ্চ বলা ভালো, মহুয়ার এই আক্রমণকে যে বিভিন্নভাবে নিয়মিত এই ইন্ডিয়া ঐক্যকে ব্যবহার করতে হবে, সেটাই তো তৃণমূলের কাছে
তাদের সব থেকে বড় চাহিদা। জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাচ, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদি তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে, তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে, আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি। দেখুন, মহুয়া মৈত্র সংসদে যাবেন, বিরোধী জোটের হয়ে নিশ্চয়ই পার্লামেন্টে সরব হবেন, কিন্তু বাংলা থেকে তার জোট সঙ্গীদের মধ্যে কে কে থাকবে, তার সঙ্গে কে কে গলা মেলাবেন? এক এবং একমাত্র ঈশা খান চৌধুরী, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ, প্রথমবার তিনি লোকসভায় যাচ্ছেন। দেখুন, বলিয়ে কইয়ে হিসেবে কিন্তু ঈশার তেমন সুনাম নেই, অর্থাৎ ফ্লোর কোঅর্ডিনেশন, অর্থাৎ এ রাজ্যের তৃণমূল সাংসদদের গলা মেলাতে ভরসা করতে হবে ওই ভিন রাজ্যের জোট সঙ্গীদের ওপরেই। এখানকার সঙ্গীর ওপর বিরাট ভরসা করে লাভ নেই। আর সেই যে ভিন রাজ্যের জোট সঙ্গী যারা, তাদের মধ্যে কিন্তু অনেকজন বামেদের লোক আছেন, বিশেষ করে সিপিআইএমের বেশ কয়েকজন সাংসদ থাকবেন। মানে রাজ্যে যতই বামেদের ডিজোন করুক, ত্যায্য করুক তৃণমূল, লোকসভায় কিন্তু এই রাজস্থান, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কেরল থেকে যে সিপিআইএম, সিপিআই এবং আরএসপির প্রতিনিধিরা থাকবেন, তাদেরকে পাশে বসিয়ে তাদের সাথে গলা মেলাতে হবে। যে বামেদের এ রাজ্যে আজকেও ভোট কাটার অভিযোগে অভিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরই কিন্তু পাশে বসিয়ে একসঙ্গে কথা বলতে হবে, তার আগে যুক্তি ফুক্তি সাজিয়ে নিতে হবে আর কি। অথচ দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যুক্তি, এখানে যুক্তি যে বামেরা নাকি নিজেদের নাক কেটে তৃণমূলের যাত্রাভঙ্গ আর বিজেপির সুবিধা করেছে। তবে এর মাঝখানে বামেরা সিট পয়েনি ঠিক, বেশ কিছু জুনিয়র মুখ, নতুন মুখকে তারা তুলে নিয়ে এসেছিল, নবীন প্রজন্মকে আর কি, তাতেও সিট আসেনি। কিন্তু কিছুটা হলেও তাদের ভোট পার্সেন্টেজ কি যেটা বাড়লো, সেটা তাদের ভবিষ্যতের জন্য বাড়তি রসদ দিল। তৃণমূল বনাম বিজেপি, এবারে লোকসভা ভোটেও দ্বিমুখী লড়াই দেখল বাংলা। দাগ কাটতে ব্যর্থ বাম কংগ্রেস। জোটের একমাত্র সাফল্য মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর জয়। 2 থেকে কংগ্রেস নামলো 1-এ। ডাবল হ্যাট্রিক অধরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। সিপিআইএম এবারও শূন্য। বামেদের মধ্যে নজর কাড়া ফল সিপিআইএমের রাজ্য সম্পাদকের। মুর্শিদাবাদের দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সেলিম। রাত পর্যন্ত খবর, রাজ্যে প্রায় 33 লক্ষ ভোট পেয়েছে সিপিআইএম। এর মধ্যে মোহাম্মদ সেলিমেরই প্রাপ্তি 5,17,000 ভোট। এবার একাধিক তরুণ মুখে ভরসা রেখেছিল আলিমউদ্দিন স্ট্রিট, কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে যাদবপুরের সৃজন ভট্টাচার্য বা শ্রীরামপুরের দীপশিতা ধর বা ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান কেউই বিশেষ সুবিধা করতে পারেননি। বরং বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসাত কেন্দ্রে বামেদের পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেননি বসিরহাটের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। আমাদের দুজনে কাঁধে তুলে নিয়েছিলাম, হয় আমাদের কাঁধ ততটা চওড়া নয়, বা যতটা বোঝা ভেবেছিলাম মানুষ আমাদের দেবে কাঁধে ততটা দেয়নি, বা আমাদের কাঁধের ওপর ভরসা করতে পারেনি পুরোটা। অনেক কিছু হতে পারে, সেগুলো তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাইলা। বাম কংগ্রেস নিজেদের ঘর গোছাতে না পারলেও তৃণমূলের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। না হলে বিজেপির আসন সংখ্যা আরও কমতে পারত। দুটো উদাহরণ দেওয়া যাক। রায়গঞ্জে 67,000 ভোটে হেরেছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 2,62,000 ভোট কেটেছেন কংগ্রেসের আলী ইমরান রামজ। আর মালদা উত্তরে 76,000 ভোটে হেরেছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। ওই আসনে 3,82,000 ভোট কেটেছেন কংগ্রেসের আলম মোস্তাক। প্রচারের সময়ই রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীর নাম করে সমালোচনায় মুখর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখানকার কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন আর বিজেপি, মনে রাখবেন ইনি হচ্ছেন বিজেপির চোখ আর সিপিএমের চোখ। সিপিএম হচ্ছে বিজেপির চোখ আর বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ। এরা ভোটে দাঁড়িয়েছে, এদের একটাই কাজ, জানে জিতবে না, যদি মুসলিমদের মধ্যে ভোটটা কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় সেই জন্য। মঙ্গলবার বাম কংগ্রেস আইএসএফকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আমি এখনো মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস। এখানকার আর একটা মুসলিম পার্টি জন্মেছে, যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে। বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কি লাভ হলো? বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাস হতো আরও। দেখুন, দুটো জিনিস খুব পরিষ্কার। এক, আইএসএফ এবং বামেদের মধ্যে যদি জোট হতো,
তাহলে বেশ কিছু জায়গায় ফলাফল অন্যরকম হতে পারতো, কারণ কয়েকটা জায়গায় আইএসএফ কিন্তু বামেদের থেকেও বেশি ভোট পেয়েছে এবং তারপরেও বেশ কয়েকটা জায়গায় ভোট কাটাকাটি যদি না হতো সেখানে কিন্তু ফলাফল তৃণমূলের জন্য অন্যরকম হতে পারত। তবে আসনের হিসেব বলছে মোটের ওপর এবারও কিন্তু বাংলায় ওই তৃণমূল বিজেপি মেরুকরণের ভোট হয়েছে। তৃণমূল তো সেই অর্থে এত প্রতিবন্ধকতার মধ্যে অকল্পনীয় ফল করেছে, আর মালদা দক্ষিণ ছাড়া বাদ বাকি যে সমস্ত আসন বিজেপি পেয়েছে সেগুলোর মধ্যে থেকেও তাদের বেশ কিছু তাদের নিজেদের ধরে রাখা আসন এবং গুরুত্বপূর্ণ আসন, শক্তির জায়গা তাদের হারাতে হয়েছে আর কি। কিন্তু তারপরেও বেশিরভাগ জায়গাটা তারা ধরে রাখতে পেরেছে ওখানে তৃণমূল বাদ দিয়ে বাকিটা, কারণ সত্যি সত্যি ওই কংগ্রেস একটা আসন পেয়েছে, বাকিটা তো বিজেপি আর তৃণমূল তারা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছে। দেখুন, এটার বাদ দিয়ে মানে এই যে বাইনারি তত্ত্ব সেটার একটা ইঙ্গিত পাওয়ার বাইরেও আরেকটা জিনিস কিন্তু এবারের ভোটে দেখা গেছে, অর্থাৎ এই বার্তাগুলো তো জনগণ দেন, মানুষ দেন, তাদের ভোট দেওয়ার প্যাটার্ন দেখে বোঝা যায় যে তারা কোথাও গিয়ে কিছু জিনিসকে সমর্থন করছেন, কিছু জিনিস চাইছেন, কিছু জিনিস প্রত্যাখ্যান করছেন। এক্ষেত্রে যেরকম তারা ওই বুঝিয়ে দিয়েছেন যে দুটো দলের ওপরেই তারা প্রধানত ভরসা রাখছেন, কিন্তু তার পাশাপাশি যারা যখন তখন এ দল থেকে ও দলে, ও দল থেকে এ দলে, এ পাশে প্রার্থী হতে না পারলেই ও দলে গিয়ে প্রার্থী হন, অর্থাৎ সোজা বাংলায় দল বদলু, এবং যে দলবদলু কালচারটা ইদানিং বাংলার রাজনীতিতে বারবার উঠে আসছে বা সেন্টার স্টেজ নিয়ে নিচ্ছে আর কি, সেই বিষয়টাকে যে বাংলার মানুষ গ্রহণ করছেন না, পছন্দ করছেন না, প্রত্যাখ্যান করছেন, সেটা কিন্তু এই ভোটে তারা বুঝিয়ে দিয়েছে। কোথাও গিয়ে মানুষের বক্তব্য, মানুষের ইচ্ছে বোঝা যায়। খেয়াল করে দেখুন, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, তাপস রায়, অর্জুন সিং প্রত্যেকে হেরেছেন। তার মানে এই যে দল ভাঙিয়ে প্রার্থী আনার রাজনীতি, এটা বাংলার মানুষ যেহেতু পছন্দ করছেন না, ভবিষ্যতে নিশ্চয়ই সব রাজনৈতিক দলই খেয়াল রাখবেন, নয়তো আখেরে তাদের ক্ষতিই হবে। নাহলে মানুষ তারা যদি খেয়ালে না রাখেন, হয়তো মানুষ বেখেয়াল হয়ে যাবেন, আর মানুষ বেখেয়াল হয়ে গেলে কি হয় সে তো দেখাই যাচ্ছে, তাই না? এখন অনেকগুলো উপনির্বাচন ওই নেতাদের খামখেয়ালিপনার জন্য ফের আমাদের সামনে ঝুলে রইল। দেখা যাক সেখানে নেতারা কি খামখেয়ালিপনা দেখান আর মানুষ তাদের খেয়ালটা কিভাবে দেখায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।